সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি শুভকামনা। রেনেটার সৌজন্যে, ক্যালসিন ওর সৌজন্যে এবং রাজ টিভির মাধ্যমে প্রচারিত মেনোপজ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি শুভ আমন্ত্রণ। দর্শক, আমরা প্রতিবারের মতো আজকে জেনে নেব যে মেনোপজ হলে কি কি উপসর্গ হয়। আমরা বরাবর এ নিয়ে কথা বলেছি এবং একটি উপসর্গকে আমরা লক্ষ্য করে সেটি নিয়ে বিশদ আলোচনা করেছি। তো আমরা সেটি যাবার আগে শুধু দু একটি কথা বলে আমি আমাদের অতিথির কাছে চলে যাব। প্রথম কথাটি যেটি বলতে চেয়েছি যে অক্টোবর মাস চলে এসেছে, সেই মাসটি হচ্ছে মেনোপজ দিবস বা বিশ্ব ওয়ার্ল্ড মেনোপজ মান্থ অর ওয়ার্ল্ড মেনোপজ ডে। সারা পৃথিবীতে এই মাসে মেনোপজকে লক্ষ্য করে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়। তো আমরা এখনই শুরু করেছি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবস্থা থেকেই। দর্শক, এবারে আমাদের ওয়ার্ল্ড মেনোপজ ডেতে প্রতিপাদ্য বিষয় হচ্ছে বোন হেলথ বা অস্থির স্বাস্থ্য। তো অস্থির স্বাস্থ্য নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। আজকে আরেকটি ভীষণ জরুরি মানে একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মেনোপজের সময় অনিয়মিত মাসিক বা রক্তপাত। এটিকে আমরা আজকে বিশদভাবে আলোচনা করে নেব। আপনারা সকলে জানুন যে আমাদের দেশে নারীদের লাইফের লংজিভিটি বা আয়ু অনেকটা বৃদ্ধি পেয়েছে, 74 এর কাছাকাছি। তাই একটি বৃহৎ সময় মানে মানুষের একটি মহিলার 1/3 বা মোর দেন হাফ টাইমটা ওই সময় কেটে যায়। ওই সময়টি সুন্দর রাখবার জন্য, ওই সময়টি আমাদের যেন সকল নারী খুব সুখময় থাকতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু রেনেটা এই মেনোপজের আলোচনা নিয়ে অনুষ্ঠানটি করে থাকছেন। তা রেনেটাকে আমরা সবসময় সাধুবাদ জানাই যে তারা নারীর স্বাস্থ্য ক্ষেত্রে তাদের বিচরণ মানে সবসময় তারা নারীদেরকে উন্নয়ন ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে সেই জন্য তারা সবসময় লক্ষ্য রাখছেন। তো আজকে আমরা অনুষ্ঠান শুরু করার সাথে সাথেই আমরা পরিচয় করে দেব আমাদের খুব স্বনামধন্য, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিজ্ঞ 3 জন গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ। তারা হচ্ছেন সবাই হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আমি একে একে সকলকে পরিচয় করে দিচ্ছি। হোলি ফ্যামিলিতে প্রসূতি এবং ধাত্রীবিদ্যার বিষয়ে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রফেসর শাহিন রহমান চৌধুরী, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তাকে জানাচ্ছি স্বাগতম। এরপরে আছেন ডক্টর নাজনীন আহমেদ, তিনি ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর গাইনিয়ান অপস ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। আপনাকেও স্বাগতম। তারপর রয়েছেন ডক্টর মেহরুন্নেসা, তিনি সেখানে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। 3 জনকে জানাচ্ছি আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। তা আমি প্রথমেই চলে যাব প্রফেসর শাহিন রহমান চৌধুরী, যিনি হোলি ফ্যামিলিতে রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে, তার কাছ থেকে কিছু জেনে নিই। প্রথমে আমরা একটু মেনোপজ নিয়ে আলোচনা করে আমাদের বিশেষ সাবজেক্টে চলে যাব। প্রফেসর শাহিন রহমান চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মেনোপজে মহিলারা আপনাদের কাছে আসছেন আপনাদের হলি ফ্যামিলি মেডিকেল কলেজে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজে, তো তাদের জন্য আপনাদের বিশেষ কোনো সার্ভিস রয়েছে কিনা বা আপনারা সেটিকে কিভাবে অ্যাড্রেস করছেন, আপনি একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ প্রফেসর জান্নাতুল নাসরিন আমাদের এই প্রোগ্রামটাকে আমন্ত্রিত করার জন্য। আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন, হ্যাঁ অবশ্যই আমরা আরো অন্যান্য জায়গার মতো আমরাও কিন্তু হলি ফ্যামিলিতে অনেক দিন থেকে আমাদের কিন্তু একটা মেনোপোজাল ক্লিনিক আছে। আমরা অর্থাৎ চেষ্টা করি যে যারা মেনোপোজাল প্রবলেম নিয়ে আসে তাদের একটু আলাদাভাবে বিশেষ করে একটু সার্ভিস দেওয়ার জন্য। এবং আমরা জানি যে এই বয়সটা, যেটা আমরা জানি যে মেনোপোজ আমরা যদি আর্লি ধরি 45 থেকে 55 এর মধ্যে, এই বয়সটাতেই মহিলারা এই প্রবলেমের সম্মুখীন হন বা এই ন্যাচারাল প্রবলেমটা যে আসে লাইফে সেটাতে সম্মুখীন হন। এবং এদের জন্য যেটা প্রয়োজন একটু সময় দেওয়া, তাদের যে লাইফ চেঞ্জের জন্য যে তাদের মনের মধ্যে একটা অস্থিরতা বা ফিজিক্যালি যে তাদের কিছু সমস্যার সম্মুখীন হন, অবশ্যই তাদের আমাদের কিছুটা আলাদাভাবে বিশেষ করে সময় দেওয়া দরকার। এবং তাদের কিছু পরীক্ষাও আছে যেগুলো আমরা আলাদাভাবে করা দরকার। এবং এজন্যই আমাদের কিছু এক্সিকিউটিভ হেলথ চেক আপ আছে। এই বয়সটাকে কভার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এক্সিকিউটিভ হেলথ চেক আপটা দেওয়ার জন্য। তো এটাই আমরা প্রথমে বলতে পারি, এটা সংক্ষিপ্তভাবে যে আমার এই সার্ভিসটা আমরা দিয়ে আসছি।
অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন যে এক্সিকিউটিভ চেকআপ দিয়ে আমাদের মেনোপজোত্ত নারীদের কিন্তু আমরা অনেক কিছু জেনে নিতে পারি এবং সেই হিসেবে আমরা তাদের চিকিৎসাও দিতে পারি। আমার মনে হয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মতো প্রত্যেকটা হাসপাতালে কিন্তু মেনোপজের জন্য একটি বিশেষ কর্নার থাকা দরকার, যেটি প্রফেসর শাহিন রহমান চৌধুরী অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। তো এবারে আমরা চলে যাব ডক্টর নাজনীন আহমেদের কাছে। ডক্টর নাজনীন আহমেদ, আমরা শুনলাম প্রফেসর শাহিন রহমান চৌধুরী খুব সুন্দর করে বললেন যে মেনোপজে একটা বিশেষ সময়, যে বয়সটি উল্লেখ করেছেন সেই সময় তার অনেকগুলো মেন্টাল এন্ড ফিজিক্যাল চেঞ্জেস হয়। আপনি সামান্য কিছু উপসর্গ আমাদের বলুন, তারপর আমরা শুনে নিই যে আপনাদের কাছে কি কি উপসর্গ নিয়ে আসলে মেনোপজের মহিলারা এসে থাকে। ধন্যবাদ আপা, আসলে এটা খুবই একটা একটা জরুরি একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। তো আসলে যেটা হচ্ছে যে এই সময়টা আসলে একটা মেয়ে যখন মেনোপজ হয়ে যায়, তার মেইনলি যেটা আসে আমাদের তার ফিজিক্যালের সাথে মেন্টালও কিছু প্রবলেম নিয়ে আসে। যেমন ফিজিক্যালের মধ্যে মেইনলি যেটা আসে যে অনেক সময় দেখা যায় যে এরা মেনোপজ হয়ে গেলে ওনারা যেটা করে যে অনেক সময় বনি পেইন, যেটা হয় যে অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে আসে। আবার অনেকে দেখা যায় যে তাদের দেখা যায় যে হাজবেন্ডের সাথে তার থাকতে সমস্যা হচ্ছে, বা প্রসাবে ইনফেকশনটা হচ্ছে, বারে বারে তার ইউরিনের সমস্যা হচ্ছে, এই ধরনের কিছু ফিজিক্যাল প্রবলেম হয়। আবার অনেকে দেখা যায় যে তার হট ফ্ল্যাশ হয়। হট ফ্ল্যাশ বলতে এমন একটা জিনিস যে বেসিক্যালি মেনোপজে যে হরমোনটা কমে যায় এস্ট্রোজেন, সেটার জন্য অনেক সময় হঠাৎ করে অনেক বেশি গরম লাগে, ঘেমে যায়। তারপরে তার দেখা যায় হঠাৎ সে রেগে যাচ্ছে, তার অল্পতেই রাগ হয়, সবার সাথে সে রাগ হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে তার এটাতে রাগ হওয়ার উচিত না, কিন্তু সে রাগ হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে কিন্তু আমরা সাধারণত একটা মেনোপজের পরে যে লেডিরা আমাদের কাছে আসে ওনাদেরকে এইভাবে আসতে দেখি আমাদের কাছে। অনেক ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ, এত সুন্দর করে আপনি বললেন, খুব একদম স্পেসিফিক পয়েন্টগুলোই বললেন। আমরা শুনে নিলাম দর্শক যে এই যে ডক্টর নাজনীন আহমেদ বললেন যে তারা একটুতে রেগে যান, মন খারাপ করেন, সেটি কিন্তু আসলে ধরে নেবার কথা নয়। চলুন আমরা জেনে নিই ডক্টর মেহরুন্নেসার কাছে যে ডক্টর মেহরুন্নেসা, আপনাকে স্বাগতম। ডক্টর নাজনীন আহমেদ বলেছেন আমাদেরকে যে এই সময় মানসিক পরিবর্তন হয়, তো পরিবারের আসলে ভূমিকাটা কি হবে, যেমন কখন তিনি অ্যাকচুয়ালি তাকে কিভাবে সাপোর্ট করবে, যেটা ডক্টর নাজনীন আহমেদ বলতে চেয়েছেন যে শারীরিক পরিবর্তনের সঙ্গে তিনি মেজাজ খিটমিটে হয়ে যায়। তো আপনি এই ক্ষেত্রে আমাদের জানান সকল দর্শকের জন্য পরিবারকে কি ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। এখানে আসলে যে সমস্যাটা হচ্ছে, এটা কোনো সমস্যা না, এটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ। মানুষের বয়সের সাথে সাথে সব সময় ছোট একটা বাচ্চা বড় হওয়া, বড় থেকে আরেকটু অ্যাডাল্ট হওয়া, তারপরে সে মেনোপজে যাওয়া, এটা একটা ধাপে ধাপে হয়ে আসে। তো আমাদের এটা অত্যন্ত ফ্যামিলিয়ার হতে হবে যে হ্যাঁ, এই বয়সে একটা মানুষের এরকম চেঞ্জ হয় এবং তার বার্ধক্যজনিত একটা সমস্যা, যেগুলা যে কনসেন্ট্রেট করতে পারে না, মনটা খারাপ লাগে, ডিপ্রেশন, তার মেনোপজ, তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে, তার স্কিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কিছু মনে থাকছে না, সে কনসেন্ট্রেট করতে চাইলেও সে পারছে না। এরকম একটা সময় কিন্তু ফ্যামিলি মেম্বারদের সবাই তার দিকে একটা আলাদা দৃষ্টিতে দেখতে হবে যে হ্যাঁ, আমার মা, দাদি, নানি, যেই হোক না কেন, তার এখন বয়সটা এরকম, তার সাথে আমাদের যখন তখন এরকম মিসবিহেভ করলে হবে না। সে ভুলে গেছে, ঠিক আছে, তাকে আমরা বলে দিতে হবে হ্যাঁ, এই বয়সে তো এরকমই হওয়ার কথা। তারপরে তাকে আমাদের সাইকোলজিক্যাল সাপোর্টও দিতে হবে। অনেক সময় দেখা যায় যে মেনোপজ হয়ে গেছে মানে তার সব শেষ হয়ে গেছে, এই জিনিসটা যেন সে কখনোই ফিল না করতে পারে। তার যদি এই টাইপের কোনো ডিপ্রেশন আসে, তাহলে অবশ্যই সে ফিজিশিয়ানের একটা পরামর্শ নিবে যে হ্যাঁ, এই বয়সে তো এরকম হয়, কিন্তু আমার মা বা আমার দাদি, নানি, সে এরকম কেন হয়ে যাচ্ছে, তার দিকে খুবই নজর দিতে হবে এবং সাইকোলজিক্যালি, মেন্টালি সব ধরনের সাপোর্ট দিতে হবে। ইভেন প্রয়োজন হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাকে তার যাতে সাইকোলজিক্যাল হয় তার জন্য তার সমবয়সীদের সাথে তাকে যোগাযোগ করে দিতে হবে, তার সাথে তার টিভি চ্যানেলগুলো তাকে দেখার জন্য এনকারেজ করতে হবে, তাকে সবার সব দিক থেকে তাকে সাপোর্ট করতে হবে। খাওয়া দাওয়ার দিক থেকেও বলতে হবে এই বয়সে মানুষ কিন্তু সবকিছু খেতে পারে না,
তার জন্য হ্যাঁ, কিন্তু অনেক ধন্যবাদ ডক্টর কামরুন্নেসা, আপনি খুব সুন্দর করে পরিবারের ভূমিকাটাকে তুলে ধরেছেন। আমরা দর্শক, আমরা কিন্তু 3 জন অতিথির কাছে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম। একটি তো আমার যেটি খুবই ভালো লেগেছে যে রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজে একটি মেনোপজ কর্নার রয়েছে, এটি কিন্তু প্রয়োজন। সকল হাসপাতালে যদি এটি থাকে তাহলে তার কথাই নেই। দ্বিতীয়ত আমরা দেখেছি কি উপসর্গ নিয়ে তারা আমাদের কাছে আসতে পারেন, যে অনেক রকম উপসর্গ রয়েছে, কিন্তু তার মধ্যে প্রধান যেটি আমরা শুনলাম এখন, যে পরিবারের ভূমিকা অনেক। একটি নারী যে সারা জীবন একটি পরিবারকে দিয়ে এসেছেন, তার সর্বস্ব, তার মাধ্যমে বড় হয়েছে সন্তানরা, তার স্বামীকে তিনি সেবা করেছেন, তার ফ্যামিলিতে তিনি সময় দিয়েছেন, বাইরে কাজ করেছেন, ভেতরেও কাজ করেছেন, একটি জাতি গঠনেও তিনি কিন্তু অনেক ভূমিকা রাখছেন। সমানভাবে তিনি 2 জায়গায় কাজ করে আজকে তিনি মেনোপজে উত্তীর্ণ অবস্থায় এসেছেন। তাকে সাপোর্ট দেওয়ার জন্য পরিবারের ভূমিকাটি সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা এটাও শুনে নিয়েছি, ডক্টর কামরুন্নেসা খুব সুন্দর করে বলেছেন যে আরো কি কি ধরনের আমরা তাকে সাহায্য প্রদান করতে পারি। তো দর্শক, আমরা আজকে উপসর্গগুলো শুনেছিলাম ডক্টর নাজির আহমেদের কাছে, যে কারো কখনো গরম লাগছে, ঘেমে যাচ্ছে, খারাপ লাগছে, বিষণ্ণতা লাগছে, আবার কেউ হয়তো এগুলো কোপ করে দিচ্ছেন সহজেই, একটু শুষ্কতা আছে, ভেজাইনাল ড্রাইনেস থাকছে, হাড় হাড্ডিতে ব্যথা, এগুলো সব শুনেছি কিন্তু আমরা। তো একটি জিনিস যেটি বলতে চাইছি আজকে আমরা আলাপ করবো, সেটি হচ্ছে মেনোপজের সময় হঠাৎ করে একটু ব্লিডিং বা একটু রক্ত বা ঋতুস্রাব বা রক্তপাত হওয়া। সাধারণত মেনোপজ বলতে কি বোঝায়? একটি নারী যখন 1 বছর তার একেবারেই মাসিকটি বন্ধ থাকে, তারপর সেই সময়টিকে আমরা বলি মেনোপজ, যেটি প্রফেসর শাহিন রহমান চৌধুরী উল্লেখ করেছিলেন যে 45 থেকে শুরু হয়। হ্যাঁ দর্শক, সাধারণত অ্যাভারেজ এজ হচ্ছে 50 বা 51। আমাদের দেশে আরো একটু আগে শুরু হয়। দেখা গেছে যে 45 এর পরেই কিন্তু একটি নারী তার মেনোপজোত্তর সময় পৌঁছে যেতে পারেন। যখন তার 1 বছর মাসিকটি বন্ধ থাকবে, তখন আমরা ধরে নেব যে হ্যাঁ, তিনি এখন মেনোপজ উপনীত হয়েছেন। কথা যেটি বলতে চাইছিলাম, মেনোপজের পরে আমরা কখনোই চাই না যে তার একটু ব্লিডিং হোক। আমরা অনেকে দেখেছি আমাদের প্র্যাকটিসে যে মেনোপজ হয়ে গেছে 3-4 বছর, তারপর একটু ব্লিডিং হলো বা একটু রক্ত দেখা গেল, উনি সেটা অবহেলা করলেন এবং তিনি বাড়িতে বসে থাকলেন। হ্যাঁ, যদিও পরম করুণাময় অত্যন্ত দয়ালু, দেখা গেছে যে মেনোপজের উত্তর যখন ব্লিডিং বা রক্তপাত হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা থাকে না, কিন্তু 1 থেকে 10% যে সমস্যা থাকে সেটি গভীরতম সমস্যা হতে পারে। চলুন দর্শক, আমরা জেনে নিই মেনোপজের পরে কেন রক্তপাত হবে। এটি তো অস্বাভাবিক। এটি আমি শুরু করব এই কারণগুলো জানবার জন্য ডক্টর কামরুন্নেসা থেকে। ডক্টর কামরুন্নেসা, প্লিজ আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন। সরি, মেহরুন্নেসা। সরি, ডক্টর মেহরুন্নেসার কাছে জেনে নিই, সরি, এক্সট্রিমলি সরি, যে কি কারণে এই মেনোপজের পরে রক্তপাত হতে পারে। ধন্যবাদ আপা। প্রথমত আপনি বলেছেন যে এটা আসলে খুবই স্বাভাবিক সমস্যা। এটা হচ্ছে একটা চেঞ্জ। বয়সের সাথে সাথে দেখা যায় যে আমাদের যে ওভারি থেকে যে হরমোনগুলো আসা শুরু হয়, সেই হরমোনগুলো যে ফলিকল থেকে আসে, ফলিকলগুলো কাজ করে না, রেসপন্স করে না। যখন আমাদের এই পিরিয়ড হওয়াটা একটা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারির একটা অ্যাক্সিসের উপরে ইনট্যাক্ট থাকে, যখন ওইভাবে কাজ হয়। কিন্তু দেখা যায় যে এজিং প্রসেসের জন্য ওই ফলিকলগুলা স্টিমুলেশন দিলেও কোনো কাজ করে না, তখন হরমোন খুব কম প্রোডাকশন হয়। কম প্রোডাকশন হওয়ার জন্য সাইক্লিক্যালি ব্লিডিংটা হচ্ছে না। অনেক দিন অল্প যেহেতু হরমোন, সেজন্য খুব আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াল যে লাইনিংটা ওটা হতে যে পিরিয়ড হওয়ার জন্য যেই থিকনেসটা লাগে সেটা হতে দেখা যায় যে 2-3 মাস সময় লেগে যায়। তো দেখা যায় যে 2-3 মাস পর পর তার প্রথম ইয়েটা শুরু হয়, 2-3 মাস পর পর মাসিক হবে, এবং মাসিকটা খুব বেশি হবে তা না, অল্প হবে, তবে 2-3 মাস পর পর হবে। এরকম কেউ যখন আসে তখন আমরা বলছি এটা নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ, তোমার হয়তো মেনোপজ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে 45 থেকে শুরু হয়ে যায়, কারো 43 থেকে শুরু হয়, এরকম হতে হতে ওই এজের মধ্যেই হয়। তারপর আর যেটা হয় যে যখন এন্ডোমেট্রিয়াল থিকনেসটা একদমই কমে যায়, অ্যাট্রোপি বলে, হরমোন কমে যাওয়ার জন্য, যে সেনাইল এন্ডোমেট্রাইটিস বা অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস, এটার জন্য কিন্তু হয়ে থাকে। তারপরে বেশিরভাগই হচ্ছে বেনাইন কন্ডিশন, যেগুলো কোনো হার্মফুল না, যেমন কখনো এন্ডোমেট্রিয়াল পলিপ, সার্ভাইকাল পলিপ, তারপর বেনাইন কোনো টিউমার, অনেক আগে তার টিউমার ছিল, কিন্তু ঠিক আছে টিউমার এখন অপারেশন না করলেও হবে, তুমি মেনোপজ হয়ে যাক,
তাহলে এটা ছোট হয়ে যাবে, ছোট ঠিকই হয়ে যায়, দেখা যায় যে পরবর্তীতে ওইটা আবার একটা ব্লিডিং করে, এগুলো একটা হয়। তারপরে অনেক সময় ইয়াং লাইফে দেখা যায় যে ফরেন বডির জন্য হয়ে থাকে, ইয়াং লাইফের একটা কপারটি পড়েছিল, সেটা খুলে ফেলার কথা কিন্তু সে খুলতে ভুলে গিয়েছে, তো সেটা থেকেও ব্লিডিং হতে পারে, পেশারি দেয় অনেক সময় সেগুলো থেকে। আর খারাপ ধরনের যেটা আমরা জানি যে ম্যালিগনেন্সি, সেটা তো আছেই, ক্যান্সার জাতীয়, যেমন কার্সিনোমা সার্ভিক্স, এন্ডোমেট্রিয়ামে কার্সিনোমা, ইউট্রাসে কার্সিনোমা, ফেলোপাইন টিউব, ওভারিতে, এগুলা থেকে হয়। ওভারিতে বেনাইন হরমোন প্রডিউসিং টিউমারও আছে, সেগুলোর থেকেও এই বয়সে পোস্টমেনোপজাল ব্লিডিং হয়। তারপর আজকাল যেটা হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট, অনেক কিছু কারণেই কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, যেগুলো খেলে ব্লাড থিনার আর কি, যাদের হাইপারটেনসিভ পেশেন্ট, হার্ট ডিজিজের পেশেন্ট, তারা যখন ওই ড্রাগগুলো খায়, ওইটা আমাদের ভালো করে হিস্ট্রি দিতে হবে, ওগুলোর জন্য কিন্তু ব্লিডিং হয়। কেউ কেউ হরমোন রিপ্লেসমেন্ট নেয়, সেটার জন্যও হতে পারে। এরকম অনেক কারণ আছে যেগুলোর জন্য পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকে। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে মেহেরুন্নেসা আমাদের জানিয়ে দিলেন দর্শক যে কি কি কারণে অ্যাকচুয়ালি এরকম এলোমেলো ব্লিডিং হতে পারে। তবে একটি কথা তিনি কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছেন যে বেশিরভাগ স্বাভাবিক হলেও ম্যালিগনেন্সি বা ক্যান্সার জাতীয় জিনিস থাকতে পারে। সুতরাং আপনার যদি কখনো মনে হয় যে আপনার মেনোপজ হয়ে গেছে 1 বছর 2 বছর, তারপরে হঠাৎ করে যদি একটু ব্লিডিং হয়, যদিও আপনি হয়তো কোনো হরমোন খাচ্ছেন বা অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছেন বা আপনার ভেতরে কোনো ফরেন বডি আছে যেটি সে বলতে চেয়েছে, অনেক সময় প্রোল্যাপস থেকেও হতে পারে, অনেক সময় ইনফেকশন থেকে হতে পারে। আর সবচেয়ে যেটি বেশি কমন, যে যেহেতু হরমোনটি কমে গেছে, মেনোপজ হয়ে যাওয়া মানে ওভারি থেকে আর কোনো হরমোন তৈরি হচ্ছে না, এস্ট্রোজেন নামে একটি হরমোন যেটি মেয়েদের জন্য প্রয়োজন। তো সেটি না থাকার দরুন ভেজাইনা বা যোনিপথে খুব খুব হালকা পাতলা হয়ে যায়, তো একটু ঘষা লাগলে বা কিছু হলেই সেখান থেকে ব্লিডিং হয়। তো তারপরে যেটি সবচেয়ে ভয়াবহ সেটা হচ্ছে ম্যালিগনেন্সি হতে পারে, ক্যান্সার হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার বা আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখান থেকে হতে পারে। সুতরাং এটি হলে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। আমি একটি প্রশ্ন নিয়ে ডক্টর নাজনীন আহমেদের কাছে যেতে চাই। প্রশ্নটি অনিমেষ করেছেন যে তার বোন 51 বছর বয়স এবং তার মেনোপজ হয়ে গেছে অলরেডি, কিন্তু এখন তার ব্যথা হচ্ছে পেটে এবং ব্লিডিংও হয়েছে। তো ডক্টর নাজনীন আহমেদ, আপনি অবশ্যই আমাদের জানাবেন যে কি কি আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু এই মহিলাটির সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? ডক্টর নাজনীন আহমেদ, প্লিজ। আসলে ওনার যেটা প্রশ্ন ছিল যে ওনার বোনের মেনোপজ হয়ে গেছে, কিন্তু মেনোপজ হয়ে যাওয়ার পরও ওনার ব্লিডিং হচ্ছে এবং উনি পেইনও ফিল করছেন, তাই না? হ্যাঁ, তাই বলছি। এটা আসলে আমাদের আসলে ডিটেলস একটু, আমাদের যে কোনো জিনিস ডায়াগনোসিস করতে গেলে কিন্তু একটা হিস্ট্রি নিতে হয়, দেন আমরা পেশেন্টটাকে এক্সামিন করি, তারপরে কিন্তু আমরা কিছু ইনভেস্টিগেশন করে তারপরে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম একটা ডায়াগনোসিসে পৌঁছাই। তো শুধুমাত্র একটা এতটুকু হিস্ট্রি নিলে আসলে চলে না। তারপরে ওনার যেরকম মনে হচ্ছে যে হয়তো ওনার পেইন আছে, প্লাস হচ্ছে ওনার যেহেতু ব্লিডিং হচ্ছে পোস্টমেনোপজাল ব্লিডিং, এমনও হতে পারে কোনো হরমোন প্রডিউসিং কোনো টিউমার, এটা হতে পারে হয়তো ওভারিতে কোনো টিউমার যেটা হরমোন প্রডিউস করছে এস্ট্রোজেন জাতীয়, তো সেই টিউমারের জন্য ওনার পেইনও হচ্ছে প্লাস ব্লিডিংও হচ্ছে, এরকম হতে পারে মেবি। অথবা পলিপ বা কোনো এই ধরনের কোনো টিউমার, হয়তো ইউট্রাসে কোনো টিউমার বা পলিপয়েড, হয়তো পলিপ আমরা যেটা বলি সার্ভাইকাল পলিপ বা জ্বরের মধ্যে এন্ডোমেট্রিয়াল পলিপ, এই টাইপের কোনো পলিপের কারণেও তার হয়তো ব্লিডিংও হতে পারে, আবার পেইনও হতে পারে। সো আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন যে এরকম যেহেতু ব্লিডিং হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে মেনোপজের পরে ব্লিডিং হওয়া মানে কিন্তু আমাদের অনেক অনেক বেশি সচেতন হতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস, যে মেনোপজের পরে কিন্তু ব্লিডিং হওয়ার কথা না। সো যখনই একটা পেশেন্টের ব্লিডিং হবে আফটার মেনোপজ, অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এটা আমি খুব জোর করে বলছি। কাজে উনি যেন অবশ্যই ওনার বোনকে নিয়ে ডক্টরের কাছে যান এবং উনি কজটাকে অবশ্যই ফাইন্ড আউট করান এবং উনি যেন সেভাবে ওনাকে ট্রিটমেন্টটা করান। এটা হচ্ছে মানে এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। এটা এমন না যে ঠিক আছে আমার মানে রিপ্রোডাক্টিভ এজ এরকম একটু পেইন হচ্ছে ওয়েট করলাম, সেটা না। কাজে যদিও আমরা ডক্টর মেহেরুন্নেসা ওনার কাছ থেকে খুব মানে ভালো করেই জেনেছি যে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার জাতীয় 10% অফ দ্য কেসেস দেখা যায় যে ক্যান্সারের জন্য কিন্তু এরকম ব্লিডিং হয়। সো এইটা কিন্তু বিরাট বড় একটা পার্সেন্টেজ, 10% হচ্ছে একটা বড় পার্সেন্টেজ। সো আমরা কিন্তু অবশ্যই এটাকে মানে খুব
মানে লাইটলি নেব না, এটাকে খুব সিরিয়াসলি নেব। কাজে আমার মানে ওনার প্রতি একটা মানে আহ্বান থাকবে বা উপদেশ থাকবে যে উনি যেন অবশ্যই ওনার বোনকে নিয়ে উনি নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন এবং ওটাকে যেন ফাইন্ড আউট করে উনি যেন অ্যাকর্ডিংলি ট্রিটমেন্টটা করেন। আচ্ছা, আপনি আরেকটু বলবেন যে কি কি টেস্ট আসলে করা দরকার, সব দর্শক জানতে চান যে এরকম হলে কি কি করতে হবে। আপা সত্যি সত্যি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আসলে প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রথমে হয় কি মেনোপজের পরে যে ব্লিডিংটা হয়, আসলে আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে মেয়েদের মাসিকের রাস্তা, প্রসাবের রাস্তা এবং পায়খানার রাস্তা সবকিছু কিন্তু খুবই কাছাকাছি থাকে। তো অনেক সময় হয় কি ব্লিডিং হলে অনেকে কিন্তু কনফিউজ করে যে এটা তার কি মাসিকের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে নাকি তার অনেক সময় প্রসাবের রাস্তা দিয়ে রক্ত গেলে বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলেও কিন্তু এটা মাসিকের রাস্তা দিয়ে অনেকে মনে করে। সো আমরা সিম্পল একটা যদি টেস্ট করি বা তাকে যদি আমরা এক্সামিনেশন পারভাইজানাল এক্সামিনেশন নিজে যদি একটা এক্সামিনেশন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ব্লিডিং এর সোর্সটা কি, তার কি মাসিকের রাস্তা দিয়ে আসছে নাকি তার পায়খানার রাস্তায় কোনো প্রবলেম নাকি তার প্রসাবের রাস্তায় কোনো প্রবলেম। তাহলে এট ফার্স্ট হচ্ছে আমাদের একটা এক্সামিনেশন করতে হবে। বা আমরা অনেক সময় একটা জ্বরেরটা দেখার জন্য একটা স্পেকুলাম ইউজ করি যে জ্বরের ভিতরে কোনো টিউমার জাতীয় বা পলিপ জাতীয় কিছু আছে কিনা, ওইটা দিয়ে কিন্তু আমরা অনেকটাই এক্সক্লুড করতে পারি যে কোনো রকম তার এগুলো কারণে তার ব্লিডিং হচ্ছে কিনা। আর তারপরে যদি আমরা কোনো ইনভেস্টিগেশনে আসতে চাই তাহলে আমরা সিম্পল প্রথমে যদি কোনো পেশেন্ট এরকম মানে আমাদের কাছে এরকম কমপ্লেন নিয়ে আসে তাহলে আমরা প্রথম যে টেস্টগুলো করতে যাই ব্লাডের হয়তো দু একটা টেস্ট করতে দিতে পারি, যেমন কোয়াগুলেশন প্রোফাইল। আপনি যেটা বললেন আপা যে অনেক সময় অনেকে অ্যান্টিকোয়াগুলেন্ট খায় বা তার কোয়াগুলেশন প্রোফাইলে হয়তো প্রবলেম হয়। সো ব্লিডিং ব্লাডের ডিসঅর্ডারের জন্য কিন্তু অনেক সময় এরকম মানে তার ব্লাড যেতে পারে। সো সেক্ষেত্রে আমরা একটা ব্লাডের একটা কোয়াগুলেশন প্রোফাইল করতে পারি। আবার আর একটা টেস্ট করতে পারি যেটা একটা খুবই সিম্পল টেস্ট, যে হরমোনাল আছে, কেউ যদি হরমোন দেখা যায় খায় তার হরমোনাল কোনো প্রবলেমের জন্য হচ্ছে কিনা বা থাইরয়েড প্রবলেম অনেক সময় হয় এটার জন্য ব্লিডিং হতে পারে। সো আমরা এরকম দুই একটা হরমোন প্রোফাইল করতে পারি। আর একটা ইনভেস্টিগেশন যেটা খুবই সিম্পল, খুবই মানে নন ইনভেসিভ একটা টেকনিক, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আজকাল আমরা সবাই আলট্রাসোনোগ্রাফি খুব গুরুত্ব দিচ্ছি এবং এটা হচ্ছে ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, যেটা মানে মাসিকের রাস্তা দিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করা যায় এবং ওইটা দিলে জ্বরের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, জ্বরের ভিতরে কোনো মোটা হয়ে গেছে কিনা, অনেক সময় দেখা যায় যে একটা হরমোন ইনফ্লুয়েন্সে এটাকে আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বলি বা ম্যালিগন্যান্সি হলে সেটাও আমরা অনেকটা গেস করতে পারি। বা ওইটার সাথে আলট্রাসোনোগ্রাফির সাথে কালার ডপলার দিয়ে দেখি যে ভাস্কুলারিটি বেড়ে গেছে কিনা, তাহলে ওটা ক্যান্সারের দিকে মোড় যায়। আবার আলট্রাসোনোগ্রাফি করে যদি ওভারিতে কোনো টিউমার থাকে তাহলে ওভারিয়ান টিউমারটা বুঝতে পারি, টিউমার ফাইব্রয়েড আছে কিনা, জ্বরেতে কোনো টিউমার আছে কিনা, পলিপ আছে কিনা। সো অনেক রকম কিছু কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি বাই মিনস অফ এ সিম্পল আলট্রাসোনোগ্রাফি। সো আলট্রাসোনোগ্রাফি একটা খুব ভালো একটা ইনভেস্টিগেশনের টুল যেটা দিয়ে আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। আবার আমরা আউটডোর প্রসিডিউর হিসাবে যেটাকে আমরা চিন্তা করছি হয়তো জ্বরের মধ্যে ক্যান্সার হতে পারে, তাহলে আউটডোর প্রসিডিউর হিসাবে কিন্তু আমরা একটা সিম্পল একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলিং যেটাকে পিপেলি দিয়ে একটা আউটডোর ওরকম করে একটা স্যাম্পল নেওয়া যেতে পারে এবং ওইটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করে দিতে পারি যে ওর মধ্যে কোনো ক্যান্সার জাতীয় কোনো সেল আছে কিনা। তাহলে এটাও একটা কিন্তু টেকনিক। আবার অনেক সময় দেখা যায় যে হিস্টেরোসালফিনোগ্রাফি দেখা যায় আলট্রাসোনোগ্রাফি করে মানে ওইটা দিয়ে পানি ঢুকিয়ে একটা মানে ওখানে দেখা যায় যে কোনো ফিলিং ডিফেক্ট বা কোনো পলিপ বা টিউমার জাতীয় কিছু আছে কিনা ওইটাও কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, আবার হিস্টেরোস্কোপি একটা যন্ত্র আছে জ্বরের মধ্যে দিয়ে একটা ক্যামেরা দিয়ে দেখা হয়, সেটা দিয়েও আমরা জ্বরের ভিতরটা দেখতে পারি। তারপরে জ্বরের মুখে কোনো ক্যান্সার জাতীয় জিনিস চিন্তা করলে আমরা জ্বরের মুখে থেকে একটা রস নিয়ে যেটাকে প্যাপস্মিয়ার বলে ওইটা করতে পারি, অথবা কল্পোস্কোপি যেটা একটা ক্যামেরা দিয়ে জ্বরের মুখটা দেখা হয় ওইটাও করতে পারি। আবার লাস্ট রিসোর্টে যাদের দেখা যাচ্ছে আমরা কিছুই পাচ্ছি না, হয়তো পেটের মধ্যে অন্য কিছু থাকতে পারে চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি করেও কিন্তু আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। সো মানে এই ইনভেস্টিগেশনগুলো সবকিছু আমরা করতে পারি। বাট প্রথমে আমার কথা হচ্ছে যে অ্যাট ফার্স্ট মানে ফার্স্ট লুকেই কিন্তু আমরা অনেক কিছু ডায়াগনোসিস করে ফেলতে পারি গাইনোকোলজিস্টরা, যদি পেশেন্টটা একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়। অনেক 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 ধন্যবাদ। এত সুন্দর করে সহজভাবে আপনি বুঝিয়ে দিলেন দর্শককে যে কি কি টেস্ট আসলে করতে হয়। দর্শক, আমরা অনেকগুলো টেস্ট বলেছি বটে, হয়তো একজনের জন্য সব নাও লাগতে পারে, আবার আরেকজনের জন্য অনেক কিছু লাগতে পারে। তবে এটিকে আপনারা অনেক ভয় পেয়ে আমাকে এত টেস্ট করতে হবে বলে খুব অনুৎসাহ দেখান, আসলে এটি নয়। যেটি ডক্টর নাজির আহমেদ প্রথমেই বলেছে যে একটি শুধু ইতিহাস মানে একটা ছোট্ট কমপ্লেন নিয়ে কিন্তু ডায়াগনোসিস করা যায় না। সুতরাং সুন্দর করে হিস্ট্রি নেওয়া, যেটি ডক্টর নাজির আহমেদ তুলে ধরেছেন, একটু এক্সামিনেশন করা এবং কিছু টেস্ট করা, সব মিলিয়ে যখন ডায়াগনোসিস আমরা উপনীত হব তখন ট্রিটমেন্টটি সহজলভ্য হবে। এখন আমি প্রফেসর শাহিনুর রহমান চৌধুরীকে জানতে চাইবো যে আমরা তো শুনে নিয়েছি যে মেনোপজের কারণগুলো কি হতে পারে, কি কি টেস্ট করব। আচ্ছা, যেটি
সবসময় আমরা পাচ্ছি, বিশেষ করে যারা মোটা মহিলা যাদের ওজনটা একটু বেড়ে যায়, ডক্টর শাহিন রহমান চৌধুরী, আমরা সেই প্রসঙ্গে যদি আসি, যদি এমনটি বলে যে আপনার বায়োপসি করে যে জ্বরের ভেতরে যে আবরণটি রয়েছে সেটি খুব মোটা হয়ে গেছে, কি কি কারণে এটি মানে কি কি ধরনের মোটা হয়ে যাওয়াটা হতে পারে এবং তখন আমাদের চিকিৎসাটা কি হবে, এটি একটু বলুন। বিশেষ করে এটি খুবই আমরা পাচ্ছি আমাদের প্রাইভেট চেম্বারে বা হাসপাতালে। প্রফেসর শাহিন রহমান চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ প্রফেসর জিনাতারা। আপনি একটু আগে বলছেন যে যে একটু ভারী মহিলা বা যাদের আমরা বলি মেডিকেল সায়েন্সে বিএমআই অর্থাৎ বেসাল মেটাবলিক ইন্ডেক্স যখন আমরা করি, যাদের ওজনটা বেশি, এবং শুধু সেটা নয়, অনেকের আমরা জানি যে পিসিওস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম আজকাল কিন্তু অনেক রিপ্রোডাক্টিভ এজে অর্থাৎ ইয়াং মেয়ে থেকে ধরে যাদের বিয়ে শাদী পরে বাচ্চা টাচ্চা হচ্ছে তাদের সবারই কিন্তু পিসিওস থাকলে কিন্তু এই একটা প্রবলেম থাকতে পারে, যেটা জরায়ু পর্দার মধ্যে একটা ইনফ্লুয়েন্স হতে পারে। এখন আপনি যেটা বলছিলেন যে জরায়ু পর্দা যদি একটু মোটা হয়ে যায়, এরকম বায়োপসিতে যদি কোনো কনসার্ন আসে, তাহলে কি কি হতে পারে? স্বাভাবিকভাবে আমি সবসময় যেটা আমরা আমরা বলে আসছি, মেহরুনেসা বলেছে, নাজরিন আহমেদও বলেছে, এই অনেকে পেশেন্টরা মনে করে যে মেনোপোজের পরে যে ব্লিডিংটা 1 ফোঁটা হয়েছে, 1 ফোঁটা বা অনেক বেশি ম্যাটার করে না, এটা হওয়াটাই অস্বাভাবিক, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন আমার 1 ফোঁটা বা বেশি হলে এটা নিয়ে কনসার্ন না, কনসার্ন হচ্ছে যে নাজরিন যেটা বলেছে যে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এখন কি কি কারণে এরকম ঠিক হতে পারে? এখন আমরা যখন বায়োপসি নিয়ে আনি, অনেক ক্ষেত্রেই ভালো থাকে, অনেক ক্ষেত্রে খারাপ কিছু পেতে পারি। আমরা যদি খারাপটা চিন্তা করি এক্সট্রিম, সেটা হলো জরায়ু পর্দার মধ্যে ভিতর যেখান থেকে মাসিক হয় সেখানে ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আর এছাড়া কি কি চেঞ্জ হতে পারে? একটা যে জরায়ু পর্দাটা মোটা হয়ে যায়, আমাদের ভাষায় আমরা বলি হাইপারপ্লেসিয়া। এই হাইপারপ্লেসিয়াটা সিম্পল হতে পারে, সিম্পল মানে আমরা বুঝি খুবই সহজ, এটা কোনো প্রবলেম না। সিম্পল হাইপারপ্লেসিয়া হতে পারে, সিম্পল সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া অর্থাৎ গ্ল্যান্ডগুলার থেকে হাইপারপ্লেসিয়া হচ্ছে, অথবা এই হাইপারপ্লেসিয়া থেকে কিছু কিছু জিনিস অ্যাটিপিক্যাল আছে, অর্থাৎ নর্মাল ফিচারটা নাই, কিছু মনে হচ্ছে যেন অ্যাটিপিক্যাল আছে, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগে যে কিছু পরিবর্তন, এরকম একটা ট্রানজিট মানে সমস্যা পাওয়া যেতে পারে। তো এই সমস্যাগুলোই কিন্তু আমরা বায়োপসি করলে যদি কোনো এন্ডোমেট্রিয়াতে কোনো সমস্যা পেতে চাই, এই ধরনের সমস্যাগুলো আমরা পাবো। এখন যদি আপনি কি আমাকে জিজ্ঞেস করেছিলেন ট্রিটমেন্টের ব্যাপারে নাকি? আচ্ছা, হ্যাঁ, তা একটু এখন বলুন আমরা কি করতে পারি। হ্যাঁ, এখন যদি মনে করি যে ধরেন ক্যান্সার হয়নি, ক্যান্সার আচ্ছা, হয়নি কিন্তু আমার পেশেন্টে এরকম মোটা হয়ে গেছে এবং তার ব্লিডিং হয়েছে, আচ্ছা, তাহলে আমরা কি হ্যাঁ, করব এবং কিভাবে তাকে ফলো আপ করব? হ্যাঁ, তো যদি আমরা যেমন প্রথমে আমরা ভাগ করে নিয়েছিলাম যে যদি বলে যে হাইপারপ্লেসিয়া অর্থাৎ মোটা হয়ে গেছে কিন্তু সিম্পল, তাহলে আমাদের কি করণীয়? আমাদের কিন্তু এখন এই 2021-এ কিন্তু চলে আসতে হবে পিছন থেকে। আমরা কিন্তু আগে জানতাম ক্রনিক সার্ভিসাইটিস, ব্লিডিং হচ্ছে পোস্টমেনোপজে, এটা খালি হিস্টেরেক্টমি। আমাদের কিন্তু ওখান থেকে সরে আসতে হবে। আমরা এখন আমরা বায়োপসি করতে পারছি, জানতে পারছি কোনটা কি প্রবলেম। আমি যদি সিম্পল হাইপারপ্লেসিয়া পাই, তার জন্য আমাকে এখনই ডিসিশন নিতে হবে না জড়িয়ে ফেলে দেওয়ার জন্য। জরায়ুটা কিন্তু আমরা রাখতে পারি, কারণ এটা একটা অর্গান, প্রত্যেকটা অর্গানের একটা ভ্যালু আছে এবং সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্টও আছে মহিলার জন্য। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি হাইপারপ্লেসিয়া হয়? এখানে কিছু আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেই হরমোনাল ট্রিটমেন্ট আমরা কিন্তু বিভিন্নভাবে দিতে পারি, অর্থাৎ বিভিন্ন রুটে দিতে পারি। যেমন আমরা জানি যে আমরা অনেকেই, আপনারা মহিলারা জানেন যে কয়েল, আমরা কপারটি দেই, এরকমই একটা জিনিস যেটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন একটা সিস্টেম, যেখানে একটা হরমোন আছে, হ্যাঁ, এলএন, যে আমরা ইন্ট্রাইউটেরাইন সিস্টেমের মধ্যে প্রোজেস্টেরন দেওয়া থাকে, সেটা আমরা দিব। আরেকটা হতে পারে যে আমরা মুখে খাওয়াতে পারি যে প্রোজেস্টেরন, সেটাও আমরা দিতে পারি। এই দুটা কাজটা কি? এই দুটার কাজটা হচ্ছে, আমাদের কাজটা হয়েছে যে এন্ডোমেট্রিয়াটা তো হাইপারপ্লেসিয়া হয়ে গেছে, অর্থাৎ ইস্ট্রোজেনের ইফেক্টটার জন্য কিন্তু হচ্ছে। এই জন্য আমরা এমন একটা হরমোন দিতে চাচ্ছি, সেটা হলো প্রোজেস্টেরন। আমরা জানি মেয়েদের নর্মাল সাইকেলে কি হয়, ইস্ট্রোজেনটা 14 দিন কাজ করে, এটা পর্দাটা তৈরি করে, তারপরে যখন প্রোজেস্টেরন আসে ওটাকে আস্তে আস্তে থিন করে শেড করে দিচ্ছে। সো আমরা ওখানেই যেতে চাচ্ছি, যেখানে পর্দাটা মোটা হয়ে গেছে কিন্তু আমরা ওটাকে শেড করে থিনিং করে দিতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা, যদি কন্টিনিউয়াসলি হরমোনটা দিতে পারি, তাহলে কিন্তু শেডিং হবে না, কারণ ইন্টারাপ্টেড দিলেই কিন্তু ব্লিডিংটা হবে। তা আমরা কন্টিনিউয়াসলি দিয়ে যাব, যাতে ওই পর্দাটা আস্তে আস্তে পাতলা হয়ে আসে।
এখন কতদিন দিব আমরা? আমরা ইউজুয়ালি এরকম যদি প্ল্যান করে থাকি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া সিম্পল থাকে, তাহলে আমরা দুটো সিস্টেমে, একটা যদি ইন্ট্রাইট্রেন ইউট্রাসের ভিতরে কোনো ডিভাইস দিই সেটাও 6 মাস, অথবা যদি হরমোনও দিয়ে থাকি প্রজেস্টেরন, তারা আমরা 6 মাস দিয়ে রাখবো একটানা। তারপরে আমাদের করণীয়টা কি? আমাদের তো ফলো আপ করতে হবে পেশেন্টটাকে। তাহলে আমরা বায়োপসি নিব, অর্থাৎ এই যে যে নাজরিন একটু আগে বললো পিপিএল বায়োপসি অথবা হিস্ট্রোস্কোপি গাইডেড ডিএনসি করা যেতে পারে। যেভাবেই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার এন্ডোমেট্রিয়াম থেকে একটু স্যাম্পল নিয়ে আমি পরীক্ষা করব। এখন এটা কিভাবে করব? আমরা 2টা কনজিকিউটিভ 6 মান্থলি অ্যাপার্টে টেস্ট করব। উদ্দেশ্যটাকে দেখা যে আমাদের এই হাইপারপ্লেসিয়াটা আস্তে আস্তে চলে গেছে কিনা। যদি হাইপারপ্লেসিয়াটার ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আমরা তাকে কিন্তু অ্যানুয়ালি চলে যেতে পারি, ডিপেন্ডিং অন দ্য রিস্ক ফ্যাক্টর চিন্তা করতে হবে। কারো কারো ক্ষেত্রে অ্যানুয়ালি করে লাইফ লংও করতে পারি, আনটিল কোনো মানুষের হয়তো একটা সময় ডিসিশন আসতে পারে হিস্টেক্টমি করা। বাট ইউজুয়ালি আমরা যদি দেখি থিনিং হয়ে আসতেছে 2 কনজিকিউটিভ 6 মান্থ অ্যাপার্টে, আমরা তাকে রিঅ্যাসিওর করতে পারি। কারণ আমাদের মনে রাখতে হবে এই হাইপারপ্লেসিয়া বেশিরভাগ ক্ষেত্রেই এটা নর্মাল চলে আসে অনলি 20 ইয়ার্স টাইমে, মানে মনে করেন লেস দেন 5% হয়তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা খারাপ কিছুতে যেতে পারে। সো এটাই আমি বলবো ট্রিটমেন্ট সিম্পল হাইপারপ্লেসিয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে একটা কঠিন বিষয় দর্শক আমরা প্রফেসর শাহিন আহমদ চৌধুরীর কাছে খুব সহজভাবে জেনে নিলাম। যদি আপনার জরায়ুর ভেতরটা বেশ মোটা হয়ে যায় মেনোপজের পরে এবং আপনার যদি ব্লিডিং হয়, উনি একটু চমৎকার করে বলেছেন যে সকলের যে জরায়ু ফেলে দিতে হবে এমনটি নয়। উনি বলেছেন যে আমরা মেডিসিনের মাধ্যমে, মুখে খাওয়ার মেডিসিন অথবা জরায়ুর ভেতরে যেমন কপারটি দেই তেমনি প্রজেস্টেরন আইইউসিডি দিতে পারি, এবং তাতে দেখা যায় যে 80 থেকে 90% কেস একদম ভালো হয়ে যায়। সুতরাং দর্শক আপনারা জেনেছেন যে কিভাবে আমরা মেনোপজ উত্তর হঠাৎ করে এলোমেলো ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়ার কারণগুলো আমরা জেনেছি আজকে, যে কি কি কারণে এগুলো হয়। আমরা জানতে পেরেছি যে কি কি পরীক্ষা নিরীক্ষা করবো। প্রত্যেকটা অতিথি কিন্তু খুব সুন্দর করে স্পেসিফিক ভাবে বলেছেন, এবং সবচেয়ে কমন যেটি প্রফেসর শাহিনুর রহমান চৌধুরী এখনই বলেছেন যে যদি আমাদের এইরকম ব্লিডিং হতে থাকে, যেটি সব অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, বিশেষ করে যারা ভারী মোটা থাকে তাদের জন্য হয়, যাদের আগে পিসিওএস ছিল তাদের জন্য হয়, সেটির জন্য আমাদের এই চিকিৎসা রয়েছে। হ্যাঁ, আর অন্য যে কারণগুলো আমরা শুনেছি ডক্টর মেহরুন্নেসা বলেছেন, সেগুলোর জন্য সেই রকমের চিকিৎসা, যেমন যদি আপনার অ্যান্টিকোয়াগুলেন্স আসছে, থাইরয়েডের ডিজিজের প্রবলেম রয়েছে বা ভেতরে কোনো ইনফেকশন রয়েছে, সেগুলো সেইভাবে ট্রিটমেন্ট করবো। পলিপ রয়েছে, পলিপেক্টমি, মানে একটা ছোট পলিপ থাকলে সেটা পলিপটা কেটে আমরা একটু ডিএনসি মতো করে ফেলি। তারপর ধরুন যে অন্য কোনো যেসব কারণ আরো বলেছেন ডক্টর মেহরুন্নেসা, হ্যাঁ ক্যান্সার হলে তো এটি এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়, সেটি সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। তবে সবচেয়ে যেটি বেশি হয় যে জ্বরের ভেতরে আবরণটি খুব মোটা হয়ে যায়, সেটির জন্য আমাদের চিকিৎসা আজকে জেনে নিয়েছি। আরেকটি চিকিৎসা না বললেই নয়, সেটি হচ্ছে যোনিপথে খুব শুকনো হয়ে যায়। হ্যাঁ, তখনও কিন্তু এরকম হালকা পাতলা একটু স্পটিং হয়, যেটি মেহরুন্নেসা তুলে ধরেছিলেন। তখন কিন্তু আমরা ওই জায়গাতে লোকালি আর কি, মানে শুধু যোনিপথেই কিন্তু হরমোন একটি আছে, যেটি এস্ট্রোজেন হরমোন, সেই ক্রিমটি দিতে পারি। দিয়ে কিন্তু আমরা তাকে সুন্দরভাবে তার ব্লিডিংটি বন্ধ করতে পারি। সুতরাং দর্শক, আজকে আমরা এলোমেলো বা অস্বাভাবিক রক্তপাত মেনোপজের পরে হলে কি করতে হবে, কেমনটি করতে হবে, কখন ডক্টরের কাছে যেতে হবে, সে বিষয়ে সম্যক জ্ঞান লাভ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাবার বেলায়, বিদায় নেবার বেলায় আমরা আমাদের যে আজকে 3 জন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। তারা এত চমৎকার, এত সহজভাবে আমাদের দর্শকদের জন্য বলেছেন যে মেনোপজ উত্তর মানুষদের বা মহিলাদের কিভাবে এলোমেলো রক্তপাত হলে তার ট্রিটমেন্ট, তার চিকিৎসা এবং তার ডায়াগনোসিস করতে হবে। দর্শক, আমাদের হাতে আর সময় নিয়ে আজকে বিদায় নিতে হবে। শুধু এটুকু বলবো যে আপনার বাড়িতে যে মাটি রয়েছেন, যে বোনটি রয়েছেন, যে খালা বা নানি বা দাদি রয়েছেন, তাদের জন্য আমাদের থাকবে বুক ঢালা প্রাণ ভরা ভালোবাসা। তাদেরকে ভালো রাখতেই হবে, তারা ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো। এই বলে আমি আজকে রেনাটাকে আবার ধন্যবাদ এবং রাজ টিভিকে ধন্যবাদ। অসংখ্য দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, এবং আমার অতিথি যারা আজকে ছিলেন তাদেরকে জানাচ্ছি অন্তরতম শুভকামনা। খুদা হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. You are watching
রাজ টিভি জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।